সরকারের নির্দেশে সারা দেশের চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শুরু করেছে র্যাব। দলমতের ঊর্ধ্বে থেকে র্যাবের 15টি ব্যাটালিয়ন এই তালিকা তৈরি করে শিগগিরই তাদের গ্রেফতারে মাঠে নামবে। শনিবার কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক ইন্তেখাব চৌধুরী এই তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় জড়িতদেরও দ্রুতই গ্রেফতার করা হবে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। বিনা পারিশ্রমিকে হাজারো কিডনি প্রতিস্থাপন করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চিকিৎসক অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম। দেশ বরেণ্য এই চিকিৎসকের সিকেডি হাসপাতালে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল যুবদলের সাবেক নেতা। জুলাই সনদকে নিয়ে আমরা আগেও যেটা বলেছি, এখনও বলছি, আমরা সংসদে বলেছি যে জুলাই সনদটাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে বিরোধী দল থেকে যে আমাদেরকে আর বিরোধী দলকে একটা মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে। যেমন আমরা জানো জুলাই সনদের বিরুদ্ধে, আমরা জুলাই সনদকে মানি, আমরা ওই প্রত্যেকটা দফাকেই সম্মান করি। আমি আগেও বলেছি যে জুলাই সনদের স্পিরিটটাকে আমরা আপলিফট করব, একই সময় আমরা সংবিধানকেও রেসপেক্ট করব। আমরা আমাদের মতো করে করব। মাননীয় প্রধানমন্ত্রীও এটা আশ্বাস দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, আইনমন্ত্রী দিয়েছেন। এবং এটাকে নিয়ে বিরোধী দল শুধু এরকম একটা বিভ্রান্তি সৃষ্টি করা যে আমরা এটা মানি না বা মানব না বা প্রতারণা, আমার মনে হয় প্রতারণা কথাটা অনেক স্ট্রং ওয়ার্ড। এখান থেকে বিরোধী দলের সরে আসা উচিত। করতে চায় আমাদের সরকারের ভিশন হলো একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং দ্রুত প্রতিক্রিয়াশীল সমন্বিত বাহিনী গড়ে তোলা। আমরা এমন সক্ষমতা অর্জন করতে চাই যা কেবল সীমান্ত রক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের ক্রেডিবল ডিটারেন্স, সম্ভাব্য প্রতিপক্ষকে আমাদের উপরে আক্রমণ করার চিন্তা থেকে নিরুৎসাহিত করবে। আজ এবং আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ সামনে রেখে জনস্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিরক্ষা নীতিকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে চাই। সেনা, নৌ ও বিমান বাহিনীকে আরও দ্রুত প্রতিক্রিয়াশীল এবং সমন্বিত ক্ষমতা সম্পন্ন বাহিনী হিসাবে গড়ে তুলতে চাই। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমরা এমনভাবে উন্নত করতে চাই যাতে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় একটি বিশ্বাসযোগ্য এবং কার্যকর প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। আমরা এমন একটি আধুনিক জাতীয় নিরাপত্তা কৌশল ও প্রতিরক্ষা নীতি প্রণয়ন করতে চাই যা বাংলাদেশের বাস্তবতা, জাতীয় স্বার্থ এবং ভবিষ্যৎ হুমকিকে সামনে রেখে আমাদের নিরাপত্তা নিশ্চিন্তা হবে বাংলাদেশ কেন্দ্রিক, জনগণ কেন্দ্রিক এবং অবশ্যই রাষ্ট্রীয় মর্যাদা কেন্দ্রিক। সম্মানিত উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, আপনারা নিঃসন্দেহে অবগত আছেন সশস্ত্র বাহিনীকে আধুনিকরণের জন্য ফোর্সেস গোলের প্রাথমিক ধারণা এবং কার্যক্রম 2003 সালে বেগম খালেদা জিয়ার সরকারের শাসনামলে শুরু হয়েছিল। আমাদের লক্ষ্যের কোনো পরিবর্তন হয়নি। আমরা এমন একটি সেনাবাহিনী গড়ে তুলতে চাই যা হবে স্মার্ট, প্রযুক্তি নির্ভর, দ্রুত প্রতিক্রিয়াশীল ও যুগ উপযোগী, যেখানে আমাদের ফাইটিং আর্মস হবে আধুনিক, সজ্জিত ও উচ্চশিক্ষিত, ম্যানুভার সক্ষম এবং দ্রুত মোতায়েনযোগ্য। একই সঙ্গে আমাদের গোলন্দাজ শক্তিকে আরও নির্ভুল, দূরপাল্লার ও প্রযুক্তি নির্ভর এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক, বহুমাত্রিক ও কার্যকর করে গড়ে তোলা হবে। আমরা ড্রোন টেকনোলজি, স্যাটেলাইট নজরদারি এবং ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে অবেধ্য করে গড়ে তুলতে চাই। সাইবার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাহিনীর ডিজিটাল নিরাপত্তা ও ডেটা ইন্টিগ্রিটি নিশ্চিত করতে চাই আমরা। সেই সাথে আমরা আধুনিক ও স্মার্ট সমরাস্ত্র যুক্ত করার মাধ্যমে সেনাবাহিনীর সক্ষমতাকে অন্য উচ্চতায় আমরা নিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন তার নিজ দলীয় এমপি ও মন্ত্রীদের উপরে, সরকারের উচ্চপদস্থ কর্মচারী ও কর্মকর্তাদের উপরে গোয়েন্দা নজরদারি। কারণ
তারেক রহমান চান একটি সুশাসন এবং নিরপেক্ষ বাংলাদেশ। এর পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ ও উদ্দেশ্য আছে, যারা মূলত স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিশ্চিত করা, সঠিক তথ্য প্রাপ্তি, জনতুষ্টি, যাতে জনগণের মধ্যে সুন্দর ও শান্তিময় একটা পরিবেশ স্থাপন করা যায়, উনি এই লক্ষ্যেই কাজ করছেন। এই পদক্ষেপ যদি সত্যি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশের দুর্নীতি অনেকটাই নিরসন হবে, অনেকটা বলতে একদমই নিরসন হবে, যা ইতিমধ্যেই শুরু করেছেন জনাব তারেক রহমান। ইনশাল্লাহ আমরা তার জন্য অনেক দোয়া করব এবং বিরোধী দলকেও আমরা বলতে চাই, অগ্রযাত্রা নির্বিচ্ছিন্ন রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অর্থনৈতিক ন্যূনতম ঐক্য রাখতে হবে। সরকারের উচিত স্বচ্ছতা বজায় রাখা এবং বিরোধী দলের উচিত গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের জবাবদিহিতার আওতায় আনা। এ পর্যায়ে দেখছিলেন শিরোনাম, এখন আমরা দেখব বিস্তারিত। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন দেখে আসি বিস্তারিত। 24-এর 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন রাষ্ট্র ব্যবস্থার সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, ক্ষমতার কেন্দ্র কি আবারও পুরনো পথেই হাঁটবে, নাকি সত্যিই বদলে যাবে শাসনধারা? দীর্ঘ 1.5 দশকের শাসনামলে দুর্নীতি, তদবিরবাজি, পরিবারতন্ত্র ও প্রশাসনিক নিয়ন্ত্রণের যে অভিযোগগুলো বারবার সামনে এসেছে, সেগুলোর পুনরাবৃত্তি ঠেকানোই এখন নতুন সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। আর সেই পরীক্ষায় শুরু থেকেই কঠোর বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমান মন্ত্রী ও সংসদ সদস্যদের উপর সরাসরি নজরদারি করছেন। সরকারের একটি গোয়েন্দা সংস্থাকে দেওয়া হয়েছে বিশেষ দায়িত্ব, মন্ত্রী ও এমপিদের কর্মকাণ্ড নিয়মিত পর্যবেক্ষণ করা, তাদের সম্পদ ও ব্যবসায়িক কার্যক্রম খতিয়ে দেখা এবং সম্ভাব্য অনিয়মের তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট সময় পরপর প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন দেওয়া। সূত্র বলছে, প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর এই আপডেট দেওয়ার একটি কাঠামোবদ্ধ ব্যবস্থা ইতোমধ্যে চালু হয়েছে। নজরদারি ব্যবস্থার বাস্তব ফলও এরই মধ্যে সামনে আসতে শুরু করেছে। প্রাথমিক পর্যবেক্ষণে 2 জন মন্ত্রী, 3 জন প্রতিমন্ত্রী এবং অন্তত 23 জন সংসদ সদস্যের প্রশ্নবিদ্ধ কার্যক্রম সম্পর্কে সরকারকে অবহিত করা হয়েছে। এটি কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। ক্ষমতার অবস্থানে থাকা মানেই দায়মুক্তি নয়, বরং ক্ষমতার সঙ্গে জবাবদিহির সম্পর্ক এখন আরও ঘনিষ্ঠ করা হয়েছে। এছাড়া সচিবালয় ও মন্ত্রণালয় কেন্দ্রিক তদবিরবাজদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকা শুধু তৈরি করাই নয়, সেটিকে আবার অন্য একটি সংস্থার মাধ্যমে ক্রস চেক করার ব্যবস্থাও রাখা হয়েছে। অর্থাৎ তথ্য যাচাইয়ের দ্বৈত ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে ভুল বা পক্ষপাতের সুযোগ কম থাকে। সরকারের অভ্যন্তরীণ আলোচনায় একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, অতীতের শাসনামলের ভুল ত্রুটি যেন নতুন করে পুনরাবৃত্তি না হয়। বিশেষ করে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের অভিজ্ঞতা নতুন সরকারকে সতর্ক করেছে। তাই মন্ত্রিসভা গঠনের পরপরই গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে আলোচনায় একটি পরিকল্পনা চূড়ান্ত করা হয়। সেখানে সিদ্ধান্ত হয় রাজনৈতিক আনুগত্য নয়, বরং তথ্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে মন্ত্রী ও এমপিদের কর্মকাণ্ড পর্যালোচনা করা হবে। এই সিদ্ধান্তের পরপরই গোয়েন্দা সংস্থার রাজনৈতিক শাখার কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করেন। গঠন করা হয় একটি বিশেষ টিম, যারা নিয়মিতভাবে মন্ত্রী ও এমপিদের সম্পদ, ব্যবসা বাণিজ্য এবং প্রশাসনিক আচরণ পর্যবেক্ষণ করছেন। নজরদারির একটি গুরুত্বপূর্ণ অংশ হল সচিবালয়ের অভ্যন্তরীণ চলাচল পর্যবেক্ষণ। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কক্ষে কারা প্রবেশ করছে, তাদের পরিচয় কি, অতীতে তাদের কর্মকাণ্ড কি ছিল, এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। যদি কোনো ব্যক্তির নাম তদবিরবাজের তালিকায় পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রী বা এমপিকে সরাসরি সতর্ক করা হচ্ছে। এরপরও যদি তারা বিষয়টি গুরুত্ব না দেন বা উপেক্ষা করেন, তাহলে সেটি লিখিত প্রতিবেদন আকারে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে। এই পুরো কার্যক্রমটি মনিটরিং করছেন প্রধানমন্ত্রীর আস্থাভাজন 2 জন কর্মকর্তা। এতেই স্পষ্ট হয় যে বিষয়টি শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিকভাবে সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত। গোয়েন্দা সংস্থাকে বিশেষভাবে যেসব বিষয়ে নজর দিতে বলা হয়েছে, সেগুলোও স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য, চাঁদাবাজি, পরিবারতন্ত্র, নিয়োগ বাণিজ্য ও সরকারি দলের নাম ভাঙিয়ে অপকর্ম। অর্থাৎ
ক্ষমতার অপব্যবহারের যেসব পথ অতীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সেগুলোকেই প্রথমে টার্গেট করা হয়েছে। প্রাথমিক তদন্তে কিছু নির্দিষ্ট অভিযোগও উঠে এসেছে, যা সরকারের জন্য সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। একজন নারী প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে যে তার নির্বাচনী এলাকায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের উপরে হামলা চালানো হয়েছে এবং তাদের সম্পদ নষ্ট করা হয়েছে। এই ঘটনা সম্পর্কে জানার পরও তিনি কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা পাইয়ে দেওয়ার নামে বিশেষ সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে এক মন্ত্রীর ঘনিষ্ঠজনের বিরুদ্ধে। আবার আরেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ট্রাভেল এজেন্সি মালিকদের কাছ থেকে সুবিধা আদায়ের অভিযোগ উঠেছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের কাছে ব্যক্তিগত উদ্দেশ্যে ফোন দেওয়া হয়েছে। আবার ঈদের আগে সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগও এসেছে একজন মন্ত্রীর বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন এমপির এপিএস হিসেবে নিয়োগ পাওয়া পারিবারিক সদস্য বা দলীয় সংগঠকদের বিরুদ্ধেও অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া গেছে বলে গণমাধ্যমে এসেছে। গোয়েন্দা প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, এই প্রবণতাগুলো এখনই নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি দ্রুত ভয়াবহ আকার নিতে পারে। সরকার গঠনের পর থেকে সচিবালয়ে দলীয় নেতাকর্মীদের ভিড় বেড়ে যাওয়ার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নানা ধরনের আবদার ও তদবির নিয়ে তারা মন্ত্রীদের কাছে আসছেন, যা প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি করছে। এই পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী একটি প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সপ্তাহে 2 দিন দলীয় সাংগঠনিক কার্যালয়ে বসার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে সরকারি অফিসে অপ্রয়োজনীয় ভিড় কমবে এবং প্রশাসনিক কাজের গতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। 24-এর 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন বাংলাদেশ গঠনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার বাস্তব রূপ এখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এই রাষ্ট্র গঠনের মূল দর্শন 3টি স্তম্ভের উপর দাঁড় করানোর চেষ্টা চলছে। 1, ক্ষমতার উপর নিয়ন্ত্রণ, 2, প্রশাসনিক জবাবদিহি এবং 3 হল রাজনৈতিক শৃঙ্খলা। অতীতে ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়ার উদাহরণ কম ছিল। নতুন সরকার সেই জায়গাটিতে পরিবর্তন আনতে চাইছে। নজরদারি ব্যবস্থা চালু করা এবং নিয়মিত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত সেই পরিবর্তনের একটি বাস্তব প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নজরদারি শুধু বিরোধী পক্ষ বা নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের উপর নয়, বরং ক্ষমতাসীন দলের মন্ত্রী ও এমপিদের উপরও সমানভাবে প্রয়োগ করা হচ্ছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি বিষয় পরিষ্কার, জনগণের প্রত্যাশা এখন আগের চেয়ে অনেক বেশি। শুধু ক্ষমতায় আসা নয়, ক্ষমতায় টিকে থাকতে হলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা বাধ্যতামূলক হয়ে গেছে। এই প্রেক্ষাপটে তারেক রহমান সরকারের নজরদারি ব্যবস্থা একটি প্রতিরোধমূলক কৌশল হিসেবেই বেশি গুরুত্বপূর্ণ। কারণ দুর্নীতি বা অনিয়ম ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগেই তা ঠেকানোই প্রশাসনিকভাবে বেশি কার্যকর। সব মিলিয়ে দেখা যাচ্ছে 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় সরকার একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে, ক্ষমতা আর ব্যক্তিগত সুবিধার হাতিয়ার এক নয়, বরং একটি নিয়ন্ত্রিত দায়িত্ব। 2 জন মন্ত্রী, 3 জন প্রতিমন্ত্রী এবং 23 জন এমপির বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের তথ্য সামনে আসা শুধু একটি সংখ্যা নয়, এটি আসলে একটি সতর্ক সংকেত। এখন দেখার বিষয়, এই নজরদারি ব্যবস্থা কতটা ধারাবাহিকভাবে চালু রাখা যায় এবং প্রয়োজন হলে কত দ্রুত ও নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়া হয়। কারণ নতুন রাষ্ট্র ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নির্ভর করবে ঠিক এই জায়গাটিতে। সরকারের নির্দেশে সারা দেশের চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শুরু করেছে র্যাব। দলমতের ঊর্ধ্বে থেকে র্যাবের 15টি ব্যাটালিয়ন এই তালিকা তৈরি করে শিগগিরই তাদের গ্রেফতারে মাঠে নামবে। শনিবার কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক ইন্তেখাব চৌধুরী এই তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় জড়িতদেরও দ্রুতই গ্রেফতার করা হবে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। বিনা পারিশ্রমিকে হাজারো কিডনি প্রতিস্থাপন করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চিকিৎসক অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম। দেশ বরেণ্য এই চিকিৎসকের সিকেডি হাসপাতালে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল যুবদলের সাবেক নেতা মঈন উদ্দিন। সিসি ক্যামেরার এই ফুটেজে দেখা যায় দলবল নিয়ে মঈন শ্যামলীর সিকেডি হাসপাতালের নিচে চাঁদা চাইতে গিয়ে হাসপাতালের স্টাফদের হুমকি ধামকি দিচ্ছেন।
আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ওই ঘটনা জানাজানি হবার পরেই যুবদলের দুই শীর্ষ নেতা শ্যামলীর ওই হাসপাতালে ছুটে যান, কথা বলেন ডাক্তার কামরুল ইসলামের সাথে। চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন যুবদলের শীর্ষ নেতারা। খোঁজ নিয়ে জানা গেছে, এই মঈন শেরেবাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। রাজনীতি করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুর পাশা পাপেলের সাথে। চাঁদাবাজির এই ঘটনা র্যাবের দৃষ্টি আকর্ষণ করলে সংস্থাটি জানায়, ঘটনা যাচাই বাছাই করে চাঁদাবাজ যেই হোক না কেন শীঘ্রই গ্রেপ্তার করা হবে। এই ক্ষেত্রে আমাদেরও যে ছায়া তদন্তের কার্যক্রম সেটা চলমান আছে, কিন্তু যখনই আমি সবসময় আপনাদেরকে বলি যে অভিযোগটাই সবচেয়ে বড় না। একটা অভিযোগ আসতে পারে, কিন্তু সেই অভিযোগ আসলে পরে তার সাথে সাথে যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলমান থাকে। আমাদের সেই যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলমান আছে। আমরা নিশ্চিত হলে অবশ্যই অতি দ্রুততম সময়ে অপরাধীকে আইনের আওতায় আনতে পারবো ইনশাআল্লাহ। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা জানায়, সরকারের নির্দেশে সারা দেশে চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। তালিকা প্রস্তুত হলেই চাঁদাবাজদের গ্রেপ্তারে মাঠে নামবে তারা। যে লিস্টগুলো তৈরি করা হচ্ছে, এই লিস্টটা আমাদের কাছে নির্দেশনা এসেছে যাতে আমরা আনবায়াসড, আমরা কোনো রকমের বায়াসনেস যাতে আমাদের ভেতরে না থাকে, আনবায়াস একটা লিস্ট প্রস্তুত করার জন্য বলা হয়েছে। র্যাবের যে 15টি ব্যাটালিয়ন সারা দেশে কাজ করে যাচ্ছে নিরলসভাবে, এই 15টি ব্যাটালিয়নকেই সম্মানিত র্যাব ডিজির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়ে গিয়েছে এবং তারা তাদের কাজ অলরেডি শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই নিশ্চয়ই আপনারা এর প্রতিফলন দেখতে পাবেন আশা করছি। এদিন র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন মানব পাচার, অপহরণ, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত 14 জনকে গ্রেপ্তার করেছে, এমন তথ্যও জানান তিনি। চট্টগ্রামে চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় মাত্র 48 ঘন্টার মধ্যেই অন্যতম আসামি সবুজকে গ্রেফতার